শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্ববাজারে দ্রুতগতিতে পড়ছে তেলের দাম, আরও কমার সম্ভাবনা, দেশের বাজারে কোনো প্রভাবই নেই। খেলাপি ঋণে সারা বিশ্বের শীর্ষে বাংলাদেশ, এক বছরে বেড়েছে 126%, মোট ঋণের 36%ই খেলাপি। ট্রাইব্যুনালের প্রতি আস্থা নেই, তাই শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবেও লড়বেন না অ্যাডভোকেট পান্না, লড়বেন ফজলুর রহমানের হয়ে। পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় পুতুল সহ 21 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, মৃত্যুদণ্ডের পর 21 বছর কারাভোগের সাজা পেলেন সাবেক প্রধানমন্ত্রী। হংকংয়ের বহুতল ভবন কমপ্লেক্সে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন, মৃত্যু বেড়ে 65, এখনও নিখোঁজ প্রায় 300। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $62 নেমে এসেছে। আরেক মানদণ্ড WTI ক্রুডের দাম নেমে এসেছে $58.33। এটি জানুয়ারি মাসের জন্য আগাম দাম, গত এক মাসের মধ্যে যা সর্বনিম্ন। চলতি বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেকটা কমলেও দেশের বাজারে তার তেমন প্রভাব দেখা যাচ্ছে না। বাস্তবতা হচ্ছে বিশ্ববাজারে তেলের দাম আরও কমার সম্ভাবনা আছে, কেননা নিকট ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে যোগান আরও বাড়তে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে সম্প্রতি নতুন উদ্যোগ ফলপ্রসূ হওয়ার আশা দেখা যাচ্ছে। যুদ্ধবিরতি হয় তাহলে বাজারে রাশিয়ার তেলের সরবরাহ আরও বাড়বে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও এখন প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। করোনার সময় থেকেই কয়েক দফায় তেলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে দেশের জ্বালানি খাতে ভর্তুকি কমানো হচ্ছে, কিন্তু দেশের বাজারে নিয়মিত দাম সমন্বয় করা হলেও আন্তর্জাতিক বাজারে দাম হ্রাসের তেমন একটা প্রভাব পড়ছে না। এর মূল কারণ হলো ডলারের বিনিময় হার বেড়ে যাওয়া। 2022 সালের শুরুতে ডলারের বিনিময় হার ছিল 86 টাকা, এখন তা বেড়ে হয়েছে 122 টাকা। ফলে বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে তার প্রভাব তেমন একটা পড়ছে না। খেলাপি ঋণের ঝড়ে ব্যাংক খাত এখন রীতিমতো বিপন্ন। লাগামহীন বাড়ছে এর অঙ্ক এবং তা যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এক বছরের ব্যবধানে বেড়েছে 3,60,000 কোটি টাকা, আর মাত্র 3 মাসে বেড়েছে 36,170 কোটি টাকা। বছর ব্যবধানে এই বৃদ্ধির হার 126.16%। সব মিলে খেলাপি ঋণ এখন 6,44,000 কোটি টাকা। এটি মোট ঋণের 35.73%। এই অঙ্ক শুধু আর্থিক খাতের দুর্বলতাকেই উন্মোচন করছে না, বাড়িয়ে দিচ্ছে ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে উদ্বেগও। বিশেষজ্ঞদের মতে সংস্কার ছাড়া সামনে ঋণের ভার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। 2024 সালের সেপ্টেম্বরে মোট খেলাপির পরিমাণ ছিল 2,84,977 কোটি টাকা। 2025 সালের সেপ্টেম্বরে তা বেড়ে 6,44,515 কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক বছরে ব্যাংক খাতের মোট খেলাপি বেড়েছে 126.16%। 26 নভেম্বর বুধবার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এই তথ্য উঠে এসেছে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ চলছে প্রায় 4 বছর ধরে। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির ব্যাংক খাতের অবস্থা এতটা নাজুক হয়নি যতটা হয়েছে বাংলাদেশের ব্যাংক খাত। ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের সেপ্টেম্বরে দেশটির খেলাপি ঋণের হার ছিল 26%। অন্যদিকে বাংলাদেশের ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের প্রায় 36%ই খেলাপি হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও প্রভাবশালী গবেষণা সংস্থার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের যে হার সেটি এখন গোটা বিশ্বের সর্বোচ্চ। এমনকি কোনো দেশের খেলাপি ঋণ 30%-এর বেশি পাওয়া যায়নি। খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময় নজরদারি ও নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করায় ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত অবস্থা স্পষ্ট হয়ে উঠছে। আগে যেসব ঋণ পরিশোধ না হওয়া সত্ত্বেও কাগজের নিয়মিত হিসেবে দেখানো হতো, সেগুলো এখন মন্দ ঋণ হিসেবে চিহ্নিত হচ্ছে। বিগত সরকারের দীর্ঘ শাসনামলে TFI-JIC সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। 27 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক লাইভে তিনি বলেন, আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা নেই এবং বিশেষ করে আমার বন্ধু, সহযোদ্ধা, সহকর্মী এবং রাজনৈতিকভাবে আমরা পরস্পর স্বাধীনতার পূর্ব থেকেই জড়িত অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে এই আদালত একটি আদালত অবমাননার মামলা আনয়ন করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি ফজলুর রহমানকে আমি ডিফেন্ড করব। ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 27 নভেম্বর এই রায় ঘোষণা করেন। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এই মামলাগুলোয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয়। এই 6 মামলার মধ্যে 3টির রায় হলো। প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছরের কারাদণ্ড হয়েছে। এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের 5 বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া 1 লাখ টাকা অর্থদণ্ড। আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় 23 নভেম্বর রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন। হংকংয়ের তাইপো ডিস্ট্রিক্টের সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে 65 জনে দাঁড়িয়েছে। ওয়াংফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্ট ব্লকে গত 18 ঘন্টা ধরে চলা আগুন নিয়ন্ত্রণ করতে এখন 800-র বেশি দমকল কর্মী কাজ করছেন। 2021 সালের সরকারি আদমশুমারি অনুযায়ী এই আবাসিক কমপ্লেক্সে প্রায় 4,600 মানুষের জন্য 1,984টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এখন পর্যন্ত 55 জনের মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এখনও 279 জনের খোঁজ মেলেনি। এছাড়া ভবন থেকে উদ্ধার করা 45 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি। একটি নির্মাণ কোম্পানির 3 জন কর্মকর্তাকে এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 2 জন পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট। তাদের বিরুদ্ধে ভবন নির্মাণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমন উপকরণ যেমন বাঁশ, পলিস্টাইরিন ফোম ব্যবহারের অভিযোগ উঠেছে। 1983 সালে নির্মিত এই টাওয়ার ব্লকগুলোতে সংস্কার কাজ চলছিল। ভবনগুলো বাইরে থেকে বাঁশের আচ্ছাদন দিয়ে ঢেকে রাখা ছিল। বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও 7 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন 567 জন রোগী। তাতে এবছর মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90,784 জনে, আর তাদের মধ্যে 377 জনের মৃত্যু হয়েছে। দেশে মব সহিংসতা ও গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আগের চেয়ে বেড়েছে। চলতি বছরের প্রথম 10 মাসে এ ধরনের ঘটনায় 140 জন নিহত হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় সর্বোচ্চ। পরিসংখ্যানে দেখা গেছে গত এক যুগে এ ধরনের ঘটনায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত 10 মাসে মব সহিংসতা ও গণপিটুনির অন্তত 256টি ঘটনায় 140 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 231 জন। এই পরিসংখ্যান আগের 2 বছরকে ছাড়িয়ে গেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2023 সালে এ ধরনের ঘটনায় 51 জনের মৃত্যু হয়। 2024 সালে এমন ঘটনায় মৃত্যু 128 জনে পৌঁছায়। আসক ও HRSS এর তথ্য মতে গত 12 বছর 10 মাসে বাংলাদেশে গণপিটুনিতে নিহত হয়েছে 1013 জন। এক যুগের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে দেশের 8টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটে ঢাকা বিভাগে। আসকের তথ্য মতে দেশে গত 12 বছরে গণপিটুনিতে কমপক্ষে 873 জনকে হত্যা করা হয়েছে। এর কোনোটিতে ছেলেধরা বা ডাকাত সন্দেহে, আবার কোনো কোনো ঘটনায় চোর সন্দেহ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে ব্রয়লার বা পোলট্রি মুরগির শরীরে বাসা বাঁধছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া বা সুপারবাগ। এটি মানুষের জীবন রক্ষাকারী ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিচ্ছে। পাশাপাশি পোলট্রি খামারের বর্জ্য পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল গবেষকের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণাটি অস্ট্রালেশিয়ান জার্নাল অফ ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটিতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা যায় দেশের মোট ব্রয়লার উৎপাদনের 70 থেকে 80% আসে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের কাছ থেকে। তাদের অধিকাংশই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেন না, বরং ফিড ডিলার বা ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কথায় রোগ হওয়ার আগেই সুরক্ষা বা ইন্স্যুরেন্স হিসেবে মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন। সিপ্রোফ্লক্সাসিন, এনরোফ্লক্সাসিন ও টেট্রাসাইক্লিনের মতো ওষুধের ব্যাপক অপব্যবহারের কারণে মুরগির মাংসে ওষুধের অবশিষ্টাংশ থেকে যাচ্ছে, যা সহনীয় মাত্রার চেয়ে বেশি। খুচরা বাজার থেকে সংগৃহীত ব্রয়লার মাংসের নমুনা বিশ্লেষণে নিয়মিতভাবে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। নমুনার 22% ফ্লোরোকুইনোলন এবং 18% টেট্রাসাইক্লিনের অবশিষ্টাংশ পাওয়া গেছে। দেশের পোলট্রি খামারগুলো থেকে সংগৃহীত ইকোলাই ব্যাকটেরিয়ার নমুনার মধ্যে 75%-এরও বেশি মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট। আতঙ্কের বিষয় হলো মুরগির অন্ত্রে MCR1 জিনের উপস্থিতি পাওয়া গেছে, যা কোলিস্টিন নামক অ্যান্টিবায়োটিককে অকার্যকর করে দেয়। কোলিস্টিন মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক। রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। 27 নভেম্বর বৃহস্পতিবার বিকেল 4:15 ভূমিকম্প অনুভূত হয় বলে জানান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। রুবাইয়াত কবির বলেন, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6। এটা স্বল্প মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 3টি পৃথক মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 27 নভেম্বর দুপুর 12:15টার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন এই রায় ঘোষণা করেন। এই 3 মামলায় আরও 17 জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের 12 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 1990 সালের অগ্নিখরা উত্তাল 27 নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ডাক্তার মিলন স্বৈরশাসক এরশাদ সরকারের ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর গুলিতে শহীদ হন। ওই দিন বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভায় যোগ দিতে রিকশায় যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এলাকায় সন্ত্রাসীরা তার উপর গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এই আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন নতুন গতি পায়। ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে ওই বছরের 6 ডিসেম্বর স্বৈরশাসনের পতন ঘটে। ডাক্তার শামসুল আলম খান মিলনকে সচরাচর শহীদ ডাক্তার মিলন হিসেবে অভিহিত করা হয়। তার মৃত্যুকে মহান আত্মত্যাগ হিসেবে গণ্য করা হয়। মৃত্যুকালে পেশায় চিকিৎসক শামসুল আলম খান মিলন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন যুগ্ম মহাসচিব। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গত বছরের 5ই আগস্ট বিজয়ে আমরা নতুন স্বাধীনতা পেলেও এখন পর্যন্ত আমাদের দেশমাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।